এত বড় একটা প্লেয়ারকে হারিয়ে দিয়ে নতুন একটি কোম্পানি সেখানে আসা অনেকটা সময়ের ব্যাপার। আর এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তার মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেটিও কিন্তু আমাদেরকে আশাবাদী করে। সুতরাং এর বিজনেস কিন্তু যতই প্রেশার থাকুক আমার মনে হচ্ছে না যে খুব বেশি কলাপস করবে। প্রিয় দর্শক, আজকে আমি বিএটিবিসি অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। প্রিয় দর্শক, শুরুতে বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি, এই ভিডিওর কমেন্ট বক্সে যে শেয়ারটির নাম বেশিবার আসবে আমি পরবর্তীতে সেই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে নিয়ে আসব। প্রিয় দর্শক, আর একটি কথা, সেটি হলো এটি একটি লম্বা ডিপ অ্যানালাইসিস ভিডিও হতে চলেছে, তাই যাদের ধৈর্য কম, যারা শেষ পর্যন্ত দেখতে পারবেন না, তারা দয়া করে সময় নষ্ট না করে এখনই স্কিপ করতে পারেন। এই ভিডিওটির যে কোনো পর্যায়ে আমি আমার চূড়ান্ত মতামত প্রদান করব এই শেয়ারটি সম্পর্কে। সুতরাং আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসলে এটা সম্পর্কে আপনি ক্লিয়ার কোনো ধারণা পাবেন না। তাই দয়া করে যাদের ধৈর্য কম, শেষ পর্যন্ত দেখতে পারবেন না, তারা এখনই কুইট করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি সকল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে তথ্যগুলো, যেগুলো জরুরি একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য, সেগুলোকে আমি একটি এক্সেল শিটে একত্র করেছি, যাতে করে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করতে পারি। এগুলো আমি বিভিন্ন স্ক্রিনার ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। এগুলো আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিও আসলে অতিরিক্ত লম্বা হয়ে যাবে, যা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবে। প্রিয় দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যদি আমরা একটু বিজনেস অ্যানালাইসিস করি, কোম্পানিটি হলো মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা যদি ক্যাটাগরি দেখি, এ ক্যাটাগরি এবং ব্লু চিপ কোম্পানি, সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড। আমরা বেসিক অ্যানালাইসিসে আসলে দেখতে পাবো মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1,50,876 মিলিয়ন টাকা। লাস্ট ট্রেডিং প্রাইস যেটি বিক্রি হয়েছে 280 টাকা। 52 উইকের মুভিং রেঞ্জটা যদি আমরা দেখি 247 থেকে 414 টাকার মধ্যে, এবং বর্তমান দাম আছে 280 টাকার মধ্যে। অর্থাৎ এক বছরের মধ্যে এই যে দামটি সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি এটি রয়েছে, অর্থাৎ 32% কমে এই শেয়ারটি ট্রেডিং হচ্ছে। সেদিকে আমরা যদি খেয়াল করি তাহলে এটুকু বোঝা যায় যে শেয়ারটি আন্ডার ভ্যালুর অবস্থায় বর্তমানে রয়েছে। ক্যাশ ডিভিডেন্ড যেটি 2025 সালে দিয়েছে 300%, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 52,246 মিলিয়ন টাকা। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি ডাটা দেখব, সেটি হচ্ছে হোল্ডিং, কার দখলে কতটা শেয়ার রয়েছে। আমরা যদি স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিং দেখি 2025 সালে 72.91 ছিল, এবং তার আগের বছর 2024-এও কিন্তু 72.91 ছিল। সুতরাং এখানে আমরা যে ডিরেক্টর যারা রয়েছেন তাদের হোল্ডিংয়ের কোনো পরিবর্তন আমরা এই 2 বছরে দেখতে পাচ্ছি না, এবং একটি স্ট্রং হোল্ডিং যাদের রয়েছে, অর্থাৎ কোম্পানির মালিকানার প্রায় 72% তারা তাদের দখলে রয়েছে এবং এটির কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটি আমাদের ইঙ্গিত করে যে কোম্পানির বিজনেস সম্পর্কে তার মালিক পক্ষ আস্থাশীল এবং বিশ্বাসী। গভর্নমেন্ট হোল্ডিং যদি আমরা দেখি 0.64, এর আগের বছরও 0.64 ছিল, এখানে কোনো পরিবর্তন আসেনি। ইনস্টিটিউট যদি দেখি সেখানে 14.41, তার আগের বছর 13.8 ছিল। প্রিয় দর্শক, আমরা এটি একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল আমাদের। বিএটিবিসির ইদানিং এবছরে যে কোয়ার্টারলি আমরা স্টেটমেন্ট পেয়েছি, সেখানে তার ইপিএস কমে যাওয়ার ফলে তার দাম কিন্তু কমছে, দাম কিছুতেই বাড়ছে না। এটি একটি অনেক বিনিয়োগকারীদের মধ্যে একটি হতাশা তৈরি করেছে। কিন্তু আমরা যদি এই ডাটাটি দেখি যে ইনস্টিটিউট তাদের হোল্ডিং কিন্তু বাড়িয়েছে 13.8 থেকে 14.41 কিন্তু তারা তাদের হোল্ডিং করেছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যত বিনিয়োগকারী রয়েছে বাংলাদেশে, তারা এই কোম্পানিটির উপর আস্থা রাখছে। এটি কিন্তু আমাদের জন্য একটি সিগন্যাল, কারণ ইনস্টিটিউটের হাতে কিন্তু সমস্ত তথ্য ইনফরমেশন রয়েছে, তাদের দক্ষ ফান্ড ম্যানেজার রয়েছে, দক্ষ অ্যানালিস্ট রয়েছে। সুতরাং তারা কিন্তু যে সিদ্ধান্তটি গ্রহণ করেন সেটি কিন্তু ভেবে চিন্তে গ্রহণ করেন। সুতরাং তাদের এই যে বৃদ্ধিটা, অর্থাৎ তারা যে আস্থা রাখছে এই বিজনেসের উপর, এটি একটি পজিটিভ সিগন্যাল। এরপর ফরেন হোল্ডিং যদি 3.55 এবার 2025 লাস্ট টিএমএ, তার আগের বছর 4.52 ছিল। ফরেন হোল্ডিং কিন্তু কিছুটা কমেছে এবং সেটি বাড়িয়ে নিয়েছে এই যে ইনস্টিটিউট। এরপর আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি 8.49 এবছর, এবং তার আগের বছর 8.13 ছিল 2024 সালে। তার মানে পাবলিকও তাদের হোল্ডিংয়ের পরিমাণ বাড়িয়েছে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খেয়াল করবেন, যে খেয়াল করে দেখুন এখানে এই কোম্পানিটির মালিকানার 72% হচ্ছে ডিরেক্টরদের হাতে রয়েছে এবং 14% রয়েছে ইনস্টিটিউটের হাতে। পাবলিকের হাতে কিন্তু খুবই কম শেয়ার রয়েছে। সুতরাং এটি কিন্তু ভবিষ্যতে একটি ভালো চাহিদা তৈরি করতে পারে
এবং চাহিদার একটা ইঙ্গিত দিচ্ছে। শর্ট টার্ম লোন যদি আমরা বলি নেই, লং টার্ম লোন আপাতত আমরা দেখছি না। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে পুঁজিকে নিরাপদে রেখে কিভাবে নিরাপদে বিনিয়োগ করা যায় সেই কৌশল শেখানোর জন্য আমার রয়েছে সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান নামে একটি কোর্স। তাছাড়াও শেয়ার মার্কেটের বিভিন্ন বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। প্রিয় দর্শক, যদি শেয়ার মার্কেট বিজনেসের বিষয়ে আপনার আমার পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা যদি P&L স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখি, রেভিনিউ যদি আমরা দেখি, আমরা লাস্ট টিমে দেখব 91,367 মিলিয়ন টাকা এবং 2024 সালে 99,449 মিলিয়ন টাকা, অর্থাৎ গত 5 বছরের রাজস্ব কিন্তু নিয়মিত বাড়ছে। আমরা যদি 2020 সালের ডাটাটি দেখি তাহলে দেখব 60,291 মিলিয়ন টাকা থেকে এটি কিন্তু বেড়ে 2025-এর লাস্ট টিটিএমে আমরা 24-এর ডাটা দেখি 99,749 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। তার মানে 5 বছর যাবত এটি কিন্তু বাড়ছে। গ্রোথ মার্জিন যদি দেখি আমরা 41% লাস্ট টিটিএমে 2025 সালে এবং 44% কিন্তু 2024 সালে। 2021 সালের ডাটা দেখলে কিন্তু আমরা দেখতে পাবো যে 53% ছিল। তো গ্রোস যে মার্জিনটা রয়েছে এটি মোটামুটি 41 থেকে 53% রেঞ্জের মধ্যে রয়েছে এবং টোবাকো সেক্টর যদি আমরা সারা পৃথিবীর ধরি তাহলে এই গ্রোস মার্জিনটি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলতে হবে, অর্থাৎ চমৎকার একটি গ্রোস মার্জিন। অপারেটিং মার্জিন যদি দেখি 28% হচ্ছে লাস্ট টিটিএমে এবং তার আগের বছর 34% এবং 2021 সালে 40%। 2021-এ 40% থাকলেও 2024-এ কিন্তু সেটা কমে 34-এ দাঁড়িয়েছে এবং 2025-এ আরও কমে সেটা 28-এ দাঁড়িয়েছে, অর্থাৎ অবস্থা ভালো, ভেরি গুড বলতে হবে। তবে বছর বছর কমছে, এটি কিছুটা উদ্বেগের তৈরি করতে পারে। 40 থেকে 28-এ এসে দাঁড়িয়েছে, এটি খানিকটা উদ্বেগের বিষয়। প্রফিট মার্জিন যদি দেখি 13% লাস্ট টিটিএমে এবং তার আগের বছর 17% অর্থাৎ 24 সালে। এইটি কিন্তু এই যে মার্জিন, এই মার্জিনটি বাংলাদেশের অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু দিতে পারে না। এটি কিন্তু খুব একটি হাই মার্জিন এবং ভালো মার্জিন এবং এটি আমাদের জন্য একটি পজিটিভ সিগন্যাল। নেট ইনকাম যদি দেখি এখানে আমরা কিছুটা উদ্বিগ্ন হওয়ার মতো আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে 12,407 মিলিয়ন লাস্ট টিটিএমে এবং 2024 সালে 17,508 মিলিয়ন। দেখেন 2024 সাল থেকে কিন্তু এটি ড্রপ করেছে, প্রায় 30% কমেছে। 2024 সালে যে আমরা নেট ইনকামটি দেখতে পাচ্ছি তার চেয়ে 2025 সালে 30% কমেছে। এটি কিন্তু আমাদের জন্য একটা উদ্বেগ তৈরি করে। কিছু কিছু জায়গায় আমরা এই কোম্পানিটির উদ্বেগ দেখতে পাচ্ছি। ইপিএস যদি দেখি 22.98 এবং 32.42 তার আগের বছরে এবং 2023 সালে 33 ছিল, অর্থাৎ আমরা 2023 সালে 33 টাকা ইপিএস দেখলেও আমরা 2024 সালে আরেকটু কমে 32 টাকা হতে দেখেছি এবং এবছর লাস্ট টিটিএমে 22 টাকা পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। বছর শেষে আমরা বলতে পারবো যে কত দাঁড়াবে, তবে ইপিএস কিছুটা কমছে, এটিও কিন্তু খানিকটা উদ্বেগের বিষয়। যেমন ইপিএস গ্রোথটা আমরা যদি দেখি সেটি লাস্ট টিটিএমে 2025 সালে -29% এবং 2024 সালে -2%। এটি কিন্তু একটা ব্যাড সিগন্যাল আমাদের জন্য যে ইপিএস গ্রোথ নেগেটিভ দেখাচ্ছে। ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি 2025 সালে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 29,483 মিলিয়ন টাকা, তার আগের বছর 12,567 মিলিয়ন টাকা, অর্থাৎ 2024-এর থেকে 2025-এ কিন্তু এটি চমৎকার একটি জাম্প করেছে এবং 2023 সালে ডাটা যদি দেখি 4,105 মিলিয়ন টাকা। তো 4,105 মিলিয়ন টাকা থেকে 2023 সাল থেকে 2025-এর লাস্ট টিটিএম এটি দাঁড়িয়েছে 29,483 মিলিয়ন টাকা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোম্পানিটি কিন্তু একটি ক্যাশ মেশিন বললে কিন্তু অতিরিক্ত বলা হবে না, এটি ধারাবাহিকভাবে কিন্তু ক্যাশ জেনারেট করছে। কারণ দেখুন কোথায় 4,105 2023-এ মাত্র 2 বছরে, সেখান থেকে তারা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে 29,000 মিলিয়ন। মার্বেল আছে বলতে হবে এক কথায়। এরপর আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারটা দেখি সেটা হচ্ছে 54 টাকা 2025 সালে এবং 2024 সালে 23 টাকা, যেটি 2023 সালে ছিল 7.60 টাকা। আমরা এই যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে তাদের কত ফ্রি ক্যাশ ফ্লো হয়েছে সেটি কিন্তু তার ইপিএস এর চেয়েও অনেকটাই বেশি। ইপিএস 22 টাকা 98 পয়সা, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু 54.6 টাকা এবছর দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি পজিটিভ সিগন্যাল যে পর্যাপ্ত ক্যাশ ফ্লো হচ্ছে।
ডিভিডেন্ড পার শেয়ারটা যদি আমরা দেখি 30 টাকা, এর আগের বছরও 30 টাকা ছিল এবং 2020 সালে 13 টাকা। খেয়াল করেন 2020 সালে সে 13 টাকা ডিভিডেন্ড দিলেও মাত্র 5 বছরে কিন্তু তার ডিভিডেন্ডের পরিমাণ 30 টাকা হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এবং বিএটিবিসিকে বলা হয়ে থাকে ডিভিডেন্ড কিং। যারা ডিভিডেন্ড পছন্দ করেন বাংলাদেশে, ডিভিডেন্ডের জন্য বিএটিবিসি শীর্ষ একটি কোম্পানি, নিঃসন্দেহে এটি আমরা সকলেই জানি। ইবিআইটি মার্জিন যদি দেখি সেটি দেখব 32% লাস্ট টিএমএ এবং তার আগের বছর 36% এবং তার 2021 সালে 42%। এই যে ইবিআইটি মার্জিন এটি কিন্তু প্রতি বছর কমছে। 2021 সালে যেখানে 42% ছিল সেখানে 36% হচ্ছে 2024 সালে এবং 2025 সালে 32%। ইবিআইটিডিএ অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তো এটি কিন্তু আসলে আমাদেরকে এটি ইঙ্গিত করছে যে কস্ট প্রেশার বাড়ছে, অর্থাৎ পণ্য উৎপাদনের যে কস্ট সেটি কিন্তু বাড়ছে, এটি আমাদেরকে এটা ইঙ্গিত করছে। এবার আমরা যদি এফেক্টিভ ট্যাক্স রেট দেখি বিএটিবিসির ক্ষেত্রে এই ডাটাটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি দেখব আমরা 50% এবছর, তার আগের বছর 2024-এ 48%। এই যে ট্যাক্স বার্ডেন এটি কিন্তু বিএটিবিসির একটি প্রধান হেড এক বা মাথা ব্যথা, এটি অনেক বেশি। এটি সরকারের নীতির ফলে এই যে এফেক্টিভ ট্যাক্স রেট 50%-এর উপরে, মানে আয় থেকে অর্ধেক টাকা তাদের চলে যাচ্ছে ট্যাক্সের পিছনে। একবার ভাবুন, একটি কোম্পানি প্রচুর আয় করছে কিন্তু তার অর্ধেক টাকা, প্রায় 50% টাকা তার চলে যাচ্ছে কিন্তু ট্যাক্সের পিছনে। সুতরাং এই ট্যাক্স ইস্যুটি বা সরকারি এই যে ট্যাক্স নীতি বা কৌশল, এটি বিএটিবিসির একটি প্রধানতম নেগেটিভ দিক এবং প্রতিবন্ধকতা আমি বলবো। আমরা যদি ইন্টারেস্ট এক্সপেন্সেস দেখি, অর্থাৎ লোনের পিছনে তাদের কত খরচ হয়েছে, এটি দেখব যে খরচ হয়েছে 1354 মিলিয়ন টাকা। এটি আসলে বিএটিবিসির মতো একটি কোম্পানির জন্য খুবই লোন নেই বলাই চলে। হিস্টোরিক্যালি বিএটিবিসি একটি লোন না থাকা একটি কোম্পানি। বাংলাদেশে যে কয়টা কোম্পানি লোন ছাড়া বিজনেস করে তার মধ্যে 1 নম্বরে আপনি যদি বিএটিবিসিকে ধরতে পারেন। এটি একটি পজিটিভ। মাত্র নগণ্য কিছু টাকা, 1354 মিলিয়ন টাকা তারা লাস্ট টিএমে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স বাবদ খরচ হয়েছে। এবার আমরা একটু যদি কোম্পানির ব্যালেন্স শিটটা দেখি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি 11,861 মিলিয়ন টাকা, যেটি লাস্ট টিএমে তার আগের বছর ছিল 8,965 মিলিয়ন টাকা এবং 2020 সালে ছিল 5,873 মিলিয়ন টাকা। এই যে 5,873 মিলিয়ন থেকে তারা 11,861 মিলিয়ন টাকা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তৈরি করেছে 2025 সালে। এটি কিন্তু একটি বিশাল জাম্প এবং ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা ডেভেলপ দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে। টোটাল কারেন্ট অ্যাসেট যদি আমরা দেখি, যে বর্তমানে তাদের হাতে যে কারেন্ট অ্যাসেট চলতি এক বছরের যে সম্পদ রয়েছে সেটি হচ্ছে 66,111 মিলিয়ন টাকা। আর বিপরীতে আমরা যদি টোটাল লায়াবিলিটিস দেখি 41,816 মিলিয়ন টাকা, অর্থাৎ কারেন্ট অ্যাসেট লায়াবিলিটির চেয়ে বেশি রয়েছে। এটি একটি পজিটিভ সিগন্যাল। এবার আমরা প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্টটা দেখব 38,952 মিলিয়ন টাকা লাস্ট টিএমএ এবং তার আগের বছর 40,825 মিলিয়ন টাকা। 2023 সালের ডাটা যদি আমরা দেখি 40,112 মিলিয়ন টাকা। এই যে 2023 সালে 40,112 মিলিয়ন টাকা থেকে এটি কিন্তু ড্রপ করে এসে দাঁড়িয়েছে 38,952 মিলিয়ন টাকায়। অর্থাৎ এই যে পিপিই যেটাকে বলা হয় প্লান্ট মেশিনারি বিল্ডিং গ্রোথ, এটি কিন্তু থমকে যাচ্ছে। এক্সপানশন কম হলে, অর্থাৎ যদি সে তার বিজনেস এক্সপানশন না করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতের গ্রোথ চাপের মুখে পড়তে পারে। এটি কিন্তু খানিকটা উদ্বেগ তৈরি করে বিনিয়োগকারীদের মাঝে। এবার যদি আমরা টোটাল অ্যাসেটটি দেখি 1,05 মিলিয়ন টাকা আমরা দেখতে পাচ্ছি 2025-এর লাস্ট টিএমএ, তার আগের বছর 1,01 মিলিয়ন টাকা এবং 2020 সালের ডাটা যদি আমরা দেখি তাহলে দেখব 64,747 মিলিয়ন টাকা 2020 সালে। অর্থাৎ অ্যাসেট বেস ক্রমাগত বাড়ছে। 2020-এ যেখানে 64,747 মিলিয়ন ছিল, 2025-এর টিটিএমে সেটি বেড়ে দাঁড়িয়েছে 1,05,063 মিলিয়ন টাকায়, অর্থাৎ প্রায় 62%। মানে ব্যবসার যে স্কেল, তাদের ব্যবসার যে পরিধি, প্রায় 62% বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা 20 সাল থেকে 2025 সালে। এটি কিন্তু চমৎকার একটি টোটাল অ্যাসেটের যে বৃদ্ধি, এটি খুবই একটি পজিটিভ এবং স্ট্রং সিগন্যাল। বিপরীতে আমরা যদি লায়াবিলিটি দেখি, টোটাল লায়াবিলিটি মাত্র 51,000 মিলিয়ন টাকা। তার বিপরীতে অ্যাসেট রয়েছে 1,05,000 মিলিয়ন টাকা। শেয়ার হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার রয়েছে
তাদের ইকুইটির পরিমাণ আছে 53,000 মিলিয়ন টাকা, যেটি লাস্ট জিটিএমে তার আগের বছর 57,000 মিলিয়ন টাকা ছিল, এবং যদি 2020 সালের ডাটা আমরা দেখি 34,000 মিলিয়ন টাকা ছিল। এই ইকুইটি কিন্তু খুবই শক্তিশালী। 2020-এ যেখানে 34,000 মিলিয়ন টাকা ছিল, সেখানে 2025-এ সেটি বেড়ে দাঁড়িয়েছে 53,770 মিলিয়ন টাকা, যেটি কিন্তু খুবই পজিটিভ সিগন্যাল এবং আমাদেরকে আশাবাদী করে। বুক ভ্যালু পার শেয়ার যদি দেখি 99 টাকা প্রতি শেয়ারের বিপরীতে বুক ভ্যালু, এবং তার আগের বছর ছিল 106 টাকা। যদিও 2020 সালে এটি 62 টাকা ছিল। 2020 সাল থেকে যদি ধরি তাহলে 2025-এ এসে আমরা বলতে পারবো ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে 2024-এ 106 টাকা থেকে লাস্ট টিএমে কিছুটা কমেছে। তবে সার্বিকভাবে এটি আমাদেরকে এটি ইঙ্গিত করে যে শেয়ার হোল্ডার ভ্যালু কিন্তু বেড়েছে। নেট ক্যাশ যদি আমরা দেখি এটি -5,075 মিলিয়ন টাকা দেখাচ্ছে, যেটি 2024 সালে 499 মিলিয়ন টাকা ছিল, এবং যেটি 2023 সালে কিন্তু এটি পজিটিভ 4,838 মিলিয়ন টাকা ছিল। নেট ক্যাশ কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, মানে ডেপ্ট বেড়ে গেছে, ক্যাশ রিজার্ভ কমছে। নেট ক্যাশ হলো কোম্পানির হাতে থাকা নগদ অর্থ, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে তার মোট ঋণ বাদ দিলে যা থাকে সেটাকে কিন্তু বলা হয় নেট ক্যাশ। সুতরাং এই নেট ক্যাশ কিন্তু কমছে, মানে এটা আমাদেরকে এটাই বোঝাচ্ছে এই কোম্পানির কিছুটা ঋণ বেড়ে গেছে। শর্ট টার্ম ডেট যদি আমরা দেখি 12,600 মিলিয়ন টাকা, যেটি লাস্ট ডিটিএমে, এবং তার আগের বছর যেটি ছিল 5,268 মিলিয়ন টাকা। অর্থাৎ শর্ট টার্ম ডেট কিন্তু আমরা এই 2 বছরের ডাটা দেখলে বুঝতে পারবো যে এটি দ্রুত বাড়ছে। ফলে যেটা হবে যে ডেট রিপেইং প্রেশার বাড়বে, অর্থাৎ এই লোন পরিশোধের যে চাপ সেটি কিন্তু বাড়বে। ইনভেন্টরি যদি দেখি 43,166 মিলিয়ন টাকা, মানে ডিমান্ড কভার করার জন্য যথেষ্ট পণ্যের স্টক তাদের হাতে মজুদ রয়েছে। তবে ওভার স্টক প্রবলেম যদি হয়ে যায়, যেটি অতিরিক্ত পণ্য আছে কিন্তু মার্কেটে সেল হচ্ছে না, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের উপর কিন্তু প্রেশার আসতে পারে। এবং আরেকটি সমস্যা হতে পারে বেশি পণ্য স্টক হয়ে থাকলে, যেহেতু এটি টোবাকো প্রোডাক্ট, এটির একটি এক্সপায়ারি ডেট কিন্তু রয়েছে। সুতরাং এটিকেও কোম্পানি যদি সতর্কভাবে হ্যান্ডেল করতে পারে তো ভালো, না হলে হয়তোবা সমস্যা তৈরি করতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা যদি দেখি 24,295 মিলিয়ন টাকা 2025 সালে, এবং 2024 সালে 27,113 মিলিয়ন টাকা, যেটি 2020 সালে 9,546 মিলিয়ন টাকা ছিল। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু পজিটিভ এবং ক্রমাগত বাড়ছে। লিকুইডিটি নিয়ে শর্ট টার্মে কোনো প্রবলেম এই কোম্পানিটির হবে না, এটি আমরা এই তথ্য থেকে বুঝতে পারছি। আমাদের রিটেইনড আর্নিংটা দেখি 48,305 মিলিয়ন 2025 সালে, যেটি 2024 সালে ছিল 52,253 মিলিয়ন টাকা, যেটি আমাদের 2020 সালের ডাটা বলছে যে 32,135 মিলিয়ন টাকা ছিল। এই যে রিটেইনড আর্নিংটা কিন্তু বিশাল পরিমাণে এই কোম্পানির, মানে কোম্পানি লাভজনক এবং ভবিষ্যতে ডিভিডেন্ড এবং গ্রোথ উভয়ই সাস্টেইন করতে পারবে। তবে ভোলাটাইল, অর্থাৎ 2020 সাল থেকে এটা 32,000 থেকে 52,000 নেমে এসেছিল, সেখান থেকে আবার 48 হয়েছে, মানে এটা ভোলাটাইল ওঠানামা করছে, যেটা ইনভেস্টরের জন্য ঝুঁকির কারণ হতে পারে। মানে এটি এই যে ক্যাশ ফ্লোর যে ভোলাটাইলিটি, এটি দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে ক্যাশ ফ্লোটা ওঠানামা করছে, অর্থাৎ স্থিতিশীল থাকছে না। হয়তো ডিস্ট্রিবিউটর ক্রেডিট পলিসিতে কোনো পরিবর্তন এসেছে, এ কারণেও এমনটা ঘটে থাকতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল যদি আমরা দেখি 1,351 মিলিয়ন টাকা, এবং তার আগের বছর ছিল 12,782 মিলিয়ন টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কথার অর্থ হচ্ছে কোম্পানি যে মালামাল হয়তো বাকিতে বিক্রি করেছে, যে টাকা তারা পাবে সেটি খুব বিশাল পরিমাণে নয়। আগের বছর 12,000 থাকলেও এবছর কমে কিন্তু এটা 1,351 মিলিয়ন টাকায় এসে দাঁড়িয়েছে, এটি কিন্তু কমেছে আমরা বলতে পারি। সুতরাং এটি পজিটিভ। আমরা এবার একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি দেখব। নেট ইনকাম 12,407 মিলিয়ন 2025 সালে, যেটি তার আগের বছর 17,508 মিলিয়ন টাকা ছিল। অর্থাৎ নেট ইনকাম তার আগের বছরের চেয়ে কিন্তু কমেছে। এটিও একটি কিছুটা উদ্বেগের বিষয়, কারণ নেট ইনকামের এই কমতিটি যদি সামলাতে না পারে সেটি কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে। অপারেটিং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি 33,476 মিলিয়ন টাকা, যেটি তার আগের বছর 17,000 মিলিয়ন টাকা ছিল, যেটি 2020 সালে 15,000 মিলিয়ন টাকা ছিল। অর্থাৎ আমরা যদি বলি যে অপারেটিং ক্যাশ ফ্লো, ওসিএফ কিন্তু বিশাল উন্নতি হয়েছে। ওসিএফের মানে মূল ব্যবসা থেকে কোম্পানি ক্যাশ জেনারেট করতে পেরেছে, মূল ব্যবসা থেকে তার ক্যাশ জেনারেশনের পরিমাণ বেড়ে গিয়েছে।
ফ্রি ক্যাশ ফ্লো যদি দেখি 29,000 মিলিয়ন টাকা, যেটি তার আগের বছর 12,000 মিলিয়ন টাকা ছিল, 2023 সালে 4,000 মিলিয়ন টাকা ছিল। খেয়াল করে দেখুন 4,000 মিলিয়ন টাকা থেকে মাত্র 2 বছরে যেটি ফ্রি ক্যাশ ফ্লো 29,000 মিলিয়ন টাকা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এফসিএফ খুবই শক্তিশালী। 2023-এ যেখানে 4,105 মিলিয়ন, সেখানে 2025-এ 29 মিলিয়ন, এটি কিন্তু বেশ ভালো একটি জাম্প বলতে হবে। ফ্রি ক্যাশ ফ্লো মার্জিনটা যদি দেখি সেটি দেখতে পাবো 32.27%। এটি কিন্তু আসলেই এক্সেপশনাল একটি ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন। কোম্পানি লং টার্মে কিন্তু ডিভিডেন্ড সাস্টেইন করতে পারবে বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন যদি আমরা দেখি 4,058 মিলিয়ন টাকা, আর যদি তার আগের বছর 2024-এ দেখি 2,000 মিলিয়ন টাকা, অর্থাৎ 2024-এর চেয়ে কিন্তু তারা 2025-এ এই ডেপ্রিসিয়েশন এবং অ্যামর্টাইজেশনের পরিমাণ ধীরে ধীরে বাড়িয়েছে। এটি কিন্তু আমাদেরকে একটা কথাই বোঝাচ্ছে যে মেশিনারি খাতে যে প্রোডাকশন ক্যাপাসিটিটা তারা বজায় রাখার জন্য মেশিনারি খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখছে, যাতে করে মেশিনারি ভবিষ্যতে যদি খারাপও হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারা কিন্তু রিপ্লেস করার মতো যথেষ্ট ফান্ড তাদের হাতে রাখছে। এটি কিন্তু একটি পজিটিভ সাইন। চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 19,601 মিলিয়ন টাকা, যেটি 2025 সালে তার আগের বছর যদিও 2,000 মিলিয়ন টাকা মাইনাস ছিল। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ যেটা হচ্ছে এটা পজিটিভ। এর অর্থ হচ্ছে কোম্পানি তার লিকুইডিটি বাড়াচ্ছে, এটি একটি পজিটিভ সিগন্যাল। কমন ডিভিডেন্ড পেইড যদি আমরা দেখি 16,185 মিলিয়ন টাকা 2025 সালে যেটা দিয়েছে, এবং তার আগের বছর 15,000 মিলিয়ন টাকা কিন্তু দিয়েছে। এই যে ডিভিডেন্ড পে আউট এটি কিন্তু অত্যধিক বেশি। এরকম উচ্চ হারে যদি ডিভিডেন্ড প্রদান করা হয়, যেটি নেট ইনকাম থেকেও বেশি, প্রায় 130% বেশি নেট ইনকাম থেকে, লং টার্মে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে কতটা সাস্টেইন করতে পারবে বা কতটা বজায় রাখতে পারবে এই ডিভিডেন্ড পলিসি, ফিউচার গ্রোথ কতটা বাড়াতে পারবে বা ফিউচার গ্রোথের উপর প্রেশার তৈরি হবে কিনা, এটি কিন্তু খুঁটিয়ে দেখতে হবে। এটি কিছুটা উদ্বেগ তৈরি করে এত উচ্চ হারে ডিভিডেন্ড প্রদান করাটা। ক্যাশ ইনকাম ট্যাক্স পেইড, অর্থাৎ ইনকাম ট্যাক্স তারা কত পেইড করেছে 16,000 মিলিয়ন টাকা, যার আগের বছর 18,000 মিলিয়ন টাকা তারা পেইড করেছে। যেটা বলেছি এর আগে যে এই ট্যাক্স বার্ডেনটি কিন্তু বিএটিপিসি একটি প্রধান মাথা ব্যথার কারণ, এবং এটি কিন্তু একটি উদ্বেগের কারণ। টোবাকো সেক্টরে আমরা জানি সব সময় কিন্তু এই ট্যাক্সের পরিমাণটা কিন্তু বেশি থাকে। দর্শক, এবার আমরা রেশিওগুলো একটু দেখব, রেশিও অ্যান্ড মেট্রিক্সগুলো দেখব। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি 1,50,000 মিলিয়ন 2024 সালে, 25 সালে, যেখানে 2024 সালে 1,98,000 মিলিয়ন টাকা ছিল, যেটি কিন্তু 2021 সালে আমরা যদি খেয়াল করি এই ডাটাটি তাহলে দেখতে পাবো 3,43,000 মিলিয়ন টাকা, অর্থাৎ 2021 সালের 3,43,000 মিলিয়ন টাকা থেকে 2025-এ 1 লক্ষ কমে দাঁড়িয়েছে 1,50,000 মিলিয়ন টাকায় নেমে গেছে। মানে কোম্পানি হয়তো তার রিসিভেবলস ইনভেন্টরি বিল্ড আপ করছে, এটি একটি দিক হতে পারে, বা এক্সেসিভ যে ট্যাক্স প্রদান করছে এই কারণে এটি হতে পারে, অথবা নেট ইনকাম হচ্ছে কমছে এই কারণে এটা হতে পারে। এই তিনটি কারণের যে কোনো একটি কারণে, অথবা এই তিনটি কারণের মিলিত যে ফলাফল, তার কারণেও কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের আমরা এই কলাপসটি দেখতে পাচ্ছি। এটি কিন্তু অনেকটাই উদ্বেগ তৈরি করে আমাদের মধ্যে। পি রেশিও যদি আমরা দেখি 12 টাকা দেখতে পাচ্ছি 2025-এ, তার আগের বছর 11 টাকা, এবং 2023 সালে 15 টাকা। দেখুন 2023 সালে 15 টাকা থেকে এটি কিন্তু কমে 11 টাকায় দাঁড়িয়েছিল, কিন্তু এই বছর আবার কিছুটা বেড়েছে। তা বাড়ুক, কিন্তু হিস্টোরিক্যালি আমরা যদি বিএটিপিসির ডাটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো 25 থেকে 23-এর মধ্যে এর পি রেশিও 25 থেকে 23-এর মধ্যে কিন্তু থাকে, যেটি কিন্তু সবসময় বিএটিপিসিকে একটি আন্ডার ভ্যালুড শেয়ার হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে। সুতরাং আমরা বলতে পারি বিএটিপিসি পি রেশিও যেটা আমাদেরকে দেখাচ্ছে তাতে এই শেয়ারটি বর্তমানে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এফসিএফ রেশিও যদি আমরা দেখি 5 টাকা দেখতে পাচ্ছি, অর্থাৎ এফসিএফ রেশিও হলো শেয়ার প্রতি দাম। একটি শেয়ারের যে দাম সেটিকে আপনি প্রতি শেয়ারের প্রতি ফ্রি ক্যাশ ফ্লো কত রয়েছে সেটি দিয়ে ভাগ দেবেন, সেটি যে রেশিওটি আসে সেটি হচ্ছে 5.11 আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটিও আমাদেরকে বোঝাচ্ছে যে এই শেয়ারটি কিন্তু অত্যন্ত সস্তা, কারণ কোম্পানি স্ট্রং ক্যাশ ফ্লো জেনারেট করছে। সুতরাং এটিও আমাদের বোঝাচ্ছে যে কোম্পানির এই শেয়ারটি বর্তমানে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি 0.32, মানে ভেরি গুড। এই যে ডেট টু ইকুইটি রেশিও খুবই লো, সামান্য লোন রয়েছে, এটি ম্যানেজেবল একটি ডেপ্ট বলবো। ইনভেন্টরি টার্নওভার যদি দেখি 0.97, এটি কিছুটা নেগেটিভ দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে স্টক জমে যাচ্ছে, মানে মজুদের পরিমাণ জমে যাচ্ছে, যেটি সার্কুলেশন কম হচ্ছে, অর্থাৎ বিক্রি কম হচ্ছে।
কুইক রেশিওটি যদি দেখি 0.33, এখানে কিন্তু খানিকটা উদ্বেগ আমাদের উদ্বেগের কারণ হতে পারে, কারণ কুইক রেশিও হলো তার শর্ট টার্মে 2 থেকে 3 মাসের মধ্যে তার যে দায় দেনা পরিশোধ করতে হবে, তার বিপরীতে তার যে অ্যাসেট থাকে সেটির রেশিও এখানে খুবই কম, অর্থাৎ শর্ট টার্মে লিকুইডিটি ঝুঁকি রয়েছে, এটি অন্তত 1 থাকার কথা ছিল। কারেন্ট রেশিও যদি দেখি 1.58, অর্থাৎ এখানে কারেন্ট রেশিও কিন্তু যে কারেন্ট লায়াবিলিটিসের বিপরীতে যে তার অ্যাসেট রয়েছে, কারেন্ট অ্যাসেট, এটি দুটির রেশিওটি হলো কারেন্ট রেশিও। তো এক্ষেত্রে আমরা 1.58 দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝুঁকি মোকাবেলার জন্য বা দায় দেনা মোকাবেলার জন্য পর্যাপ্ত টাকা বা অ্যাসেট তার হাতে রয়েছে। রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি 22% দেখতে পাচ্ছি, যেটি আমি বলবো এক কথায় ওয়ার্ল্ড ক্লাস রিটার্ন। বাংলাদেশের বেশিরভাগ লিস্টেড কোম্পানির চেয়ে অনেক ভালো। দেখুন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক, ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, এটি কিন্তু 22%, তার মানে কিন্তু চমৎকার একটি ROE রয়েছে। এটি আমাদেরকে এই কোম্পানি সম্পর্কে খুবই স্ট্রং একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমরা দেখি সেটি দেখতে পাবো 41%, অর্থাৎ মূলধন যে ব্যবহারের দক্ষতা সেটি এই কোম্পানিটির অনেক বেশি। রিটার্ন বাংলাদেশের বেশিরভাগ যদি আপনি কোম্পানি ধরেন, লিস্টেড যত কোম্পানি রয়েছে সেই কোম্পানির চেয়ে কিন্তু এই রিটার্নটি অনেক হাই রিটার্ন এবং খুবই পজিটিভ একটি সিগন্যাল। ROA মানে রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট সম্পদের বিপরীতে তারা কত পার্সেন্ট রিটার্ন নিয়ে আসতে পেরেছে। 2025-এ যেটা 14%, 2024-এ 20% এবং আমরা যদি 23-এর ডাটা দেখি সেটি দেখতে পাবো 22%, অর্থাৎ এইখানে কিছুটা উদ্বেগ তৈরি করছে। আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, এই যে বৃদ্ধিটা 22 থেকে 20-এ এসে দাঁড়ালো, সেখান থেকে আবার 14-তে দাঁড়ালো, অর্থাৎ প্রতি বছর নিচে নামছে। এটি আমাদেরকে এটি বোঝায় যে হয়তো বা কোম্পানির এফিসিয়েন্সি বা দক্ষতায় কিছুটা কলাপস করেছে, যে কারণে এমনটা হতে পারে। এটি কিছুটা উদ্বেগ তৈরি করবে অবশ্যই। ROIC অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল 21%, তার আগের বছর 33% ছিল এবং 2020 সালে যেটি ছিল 39%, এটিও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, প্রতি বছর নিচে নামছে। তার মানে এটিও, এই দুটি ডাটা যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ ROA এবং ROIC, তাহলে আমরা হয়তো কিছুটা উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে, কারণ এফিসিয়েন্সি বা দক্ষতায় ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এখানে। ডিভিডেন্ড ইল্ড যদি দেখি সেটি 10.68%। বাংলাদেশের অন্যতম সেরা ডিভিডেন্ড প্লেয়ার হলো BATBC, যেটি আবারও বলছি, যারা ডিভিডেন্ড স্টক খোঁজেন তাদের জন্য কিন্তু এটি অসাধারণ একটি বিনিয়োগ হতে পারে। পে আউট রেশিও 130%, এটি কিন্তু খুবই উদ্বেগের একটি বিষয়। নেগেটিভ পে আউট রেশিও মানে লাভের চেয়েও বেশি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, তার মানে দীর্ঘমেয়াদে এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কতটা তারা সাস্টেইন করতে পারবে, এটি কিন্তু একটি উদ্বেগের কারণ। এটি আমাদেরকে এটা বোঝাচ্ছে যে এরভাবে উচ্চ হারে ডিভিডেন্ড দিয়ে সে তার বিনিয়োগকারীদের ধরে রাখতে চাইছে। FCF ইল্ড যদি আমরা দেখি 19.56%, মানে শেয়ারের দাম অনুযায়ী ক্যাশ ফ্লো অবিশ্বাস্যভাবে বেশি। প্রিয় দর্শক, এই ছিল আমার মূলত মূল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এবার আমি এই শেয়ারটি সম্পর্কে আমার মতামত প্রদান করব। দেখুন, BATBC এখন মূলত একটি ডিভিডেন্ড ওরিয়েন্টেড ডিফেন্সিভ স্টক যদি আমরা বলি। গ্রোথ যারা পছন্দ করে তাদের জন্য এই স্টকটি আমি বলবো সাজেস্ট করছি না, তবে ইনকাম ফোকাসড ইনভেস্টর যারা রয়েছেন, অর্থাৎ যারা একটি ভালো পরিমাণে টাকা বিনিয়োগ করে এখান থেকে ডিভিডেন্ড ইনকাম পেতে চান, তাদের জন্য কিন্তু এটি খুবই একটি উপযোগী স্টক বলে আমি মনে করি। শক্তির জায়গা যদি আমরা বলি, তার স্টেবল ক্যাশ ফ্লো রয়েছে, ক্যাশ ফ্লো পজিটিভ এবং স্ট্রং ডিভিডেন্ড পে আউট সে করছে। আর মার্কেট লিডার উইথ স্ট্রং ব্র্যান্ড মোটস কিন্তু তাদের রয়েছে, যেটি আমি আগেই আলোচনা করেছি যে তারা মার্কেটে কিন্তু মনোপলি বিজনেস করছে এবং স্ট্রং ব্র্যান্ড রয়েছে তাদের। আর ভ্যালুয়েশনের দিক থেকে এখনও এটি অ্যাট্রাকটিভ, অর্থাৎ এটি আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যদি রিস্ক বা ঝুঁকির দিকে আমরা তাকাই, মানে হাই ট্যাক্সেশনটাই এর সবচেয়ে কিন্তু বড় ঝুঁকি, অর্থাৎ তার ইনকামের 50% কিন্তু তার এফেক্টিভ ট্যাক্স রেট, অর্থাৎ 50% অর্ধেকটা ইনকাম তার দিয়ে দিতে হচ্ছে এই ট্যাক্স হিসেবে। EPS ROE এটি কিন্তু কমছে, গ্রোথ স্টাগনেশন বোঝায়। এটা কথার অর্থ হলো গ্রোথ তাদের বৃদ্ধিতে একটি স্থবিরতা চলে এসেছে, এটি কিছুটা উদ্বেগের বিষয়। আর ডিভিডেন্ড পে আউট রেশিও সাস্টেনেবিলিটি, অর্থাৎ কতদিন তারা বজায় রাখতে পারবে, এটিও একটি কথা। এবং ডেপ্ট ডিপেন্ডেন্সি যেটি বাড়ছে, আর ক্যাশ ফ্লো প্রেশারটাও বাড়ছে, অর্থাৎ কিছুটা লোন আমরা দেখতে পাচ্ছি যেটি এই কোম্পানির আগে কিন্তু ছিল না। যদি এই কোম্পানিটি ডিভিডেন্ড পলিসি রিব্যালেন্স করতে পারে তাহলে এখানে
একটা পজিটিভ হতে পারে, ভবিষ্যৎটা পজিটিভ হতে পারে যে এই হাই মানে উচ্চ হারে ডিভিডেন্ডটা দেওয়া যদি তারা কমাতে পারে, আর ক্যাপেক্স তাদেরকে বাড়াতে হবে, এটি হচ্ছে সমাধান। ভবিষ্যতের গ্রোথের জন্য ক্যাপেক্সটা কিন্তু তাদের বাড়াতেই হবে। আর অপারেশনাল এফিসিয়েন্সি উন্নতি করতে হবে, কারণ আমরা কয়েকটা জায়গায় কিন্তু অপারেশনাল এফিসিয়েন্সির ঘাটতি দেখতে পাচ্ছি। ক্যাশ বাফার তৈরি করতে হবে। আমি যদি লং টার্ম ইনভেস্টরদের জন্য যদি আমি আমার মতামত প্রদান করতে যাই, তাহলে বলতে হবে যারা কনজারভেটিভ ইনভেস্টর রয়েছেন, অর্থাৎ ঝুঁকিটা তেমন একটা নিতে চাচ্ছেন না, তাদের জন্য বলবো হোল্ড করে রাখুন। আপনাদের হাতে যে শেয়ারগুলো আছে বিক্রি করার দরকার নেই, ধরে রাখুন, কারণ এটি ডিভিডেন্ড ইনকামের জন্য খুবই ভালো একটি কোম্পানি। তবে ক্যাশ ফ্লো এবং পে আউট ক্লোজলি মনিটর করবেন অবশ্যই, যে ক্যাশ ফ্লোতে উন্নতি হচ্ছে কিনা, পে আউট যে রেশিও আছে সেটাও তারা রিব্যালেন্স করতে পারছে কিনা। আর যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর রয়েছে তাদের জন্য বলবো অ্যাকুমুলেট অন ডিপস। আপনি ধরে রাখুন এবং দাম কমলে আপনি কিছু কিছু পরিমাণ শেয়ার আরও কিনে আপনার দামটাকে অ্যাভারেজ করে রাখুন, তাতে আপনার দাম টোটাল যে অ্যাভারেজ দাম সেটি অনেকটাই কমে আসবে। কারণ শেয়ারটি বর্তমানে কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে এবং স্ট্রং ক্যাশ জেনারেট করছে, এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল। তবে গ্রোথের আশা খুবই কম। আমি গ্রোথ যারা পছন্দ করেন তাদের জন্য স্টক সাজেস্ট করছি না। আমি যারা মোটামুটি ডিভিডেন্ড ইনকামের উপর ডিপেন্ড করতে চান তাদের জন্য এটি ভালো একটি স্টক হতে পারে। তবে কথা হচ্ছে এখন যে পর্যায়ে দাম রয়েছে সেখান থেকে কিন্তু ভবিষ্যতে দাম বৃদ্ধি পেতে পারে। দিন শেষে একটি কথাই বলবো, দেখুন বিএটিবিসি কিন্তু এই সেক্টরে, টোবাকো সেক্টরে কিন্তু মনোপলি বিজনেস করছে এবং আগামী 5-10 বছরে তার সামনে দাঁড়াতে পারবে বলে এই সেক্টরে অন্তত আমি তেমন কোনো কোম্পানি অন্তত এখন পর্যন্ত চোখে পড়ছে না। এত বড় একটা প্লেয়ারকে হারিয়ে দিয়ে নতুন একটি কোম্পানি সেখানে আসা অনেকটা সময়ের ব্যাপার। আর এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তার মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স রয়েছে, সেটিও কিন্তু আমাদেরকে আশাবাদী করে। সুতরাং এর বিজনেস কিন্তু যতই প্রেশার থাকুক আমার মনে হচ্ছে না যে খুব বেশি কলাপস করবে। আমি যদি ভার্ডিক্ট করি, চূড়ান্ত ভার্ডিক্ট, সেটি হলো বিএটিবিসি হলো একটি ডিভিডেন্ড মেশিন। যারা ধৈর্য নিয়ে স্টেবল ডিভিডেন্ড ইনকাম চান, ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন, তাদের জন্য এটি খুবই চমৎকার একটি স্টক। তবে এটি গ্রোথ স্টক নয়, বরং ইনকাম স্টক। তাই হোল্ড ফর ডিভিডেন্ড অ্যান্ড অ্যাকুমুলেট অন ডিপস। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও এই ধরনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।